দর্শক শ্রোতা সবাইকে আমাদের বরাক টাইমসে স্বাগত জানাই। আজ আমরা একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে আসছি। আমরা জানি অসমের একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট তথা অসম কেন সমস্ত ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, যেটা হচ্ছে বিদ্যুৎ বিভাগ। সেই বিদ্যুৎ বিভাগকে বর্তমান সরকার বেসরকারীকরণ হতে যাচ্ছে, সেই প্রসঙ্গ নিয়ে আজকের এই অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে আমাদের বরাক টাইমসের স্টুডিওতে রয়েছেন বেশ কয়েকজন অতিথি। আমি একে পরিচয় করে দেব। আমাদের পাশে রয়েছেন যিনি শঙ্কর চন্দ্র বোস, যিনি হচ্ছেন এসিবি পেনশনার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য তথা বদরপুর সিসিই এর সভাপতি। এরপরে রয়েছেন মিস্টার নুরুল ইসলাম তালুকদার, যিনি হচ্ছেন এসিবি এর সাপ্লাই ওয়ার্কার্স ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক তথা সিসিইপি এর বদরপুর জোনের সহ সম্পাদক। তাছাড়া আমার ঠিক পাশে রয়েছেন শিবাপ্রসাদ দাস, উনিও সেই এসিবি সাপ্লাই ওয়ার্কার্স ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক তথা এই সিসিইপি এর একজন কার্যকরী সদস্য। সবাইকে আমাদের বরাক টাইমসে অশেষ ধন্যবাদ জানাই। আজ আমরা বিশেষ একটা অনুষ্ঠান নিয়ে এসেছি। আমরা জানি যে বর্তমান সরকার আমাদের বিদ্যুৎ বিভাগকে প্রাইভেটাইজেশন করতে যাচ্ছে। এতে সাধারণ মানুষের কি লাভ হবে বা কি ক্ষতি হবে, তাছাড়া কেন করতে যাচ্ছে সরকার, এই সমস্ত বিভিন্ন প্রশ্ন থাকবে আমাদের। আমি সর্বপ্রথম আমাদের মিস্টার নুরুল ইসলাম তালুকদারের কাছে আসছি। সরকার যে পদক্ষেপ নিয়েছে এতে সাধারণ মানুষের কি লাভ হবে বা কি ক্ষতি হবে, সেটা যদি একটু তুলে ধরতেন আমাদের। দেখেন, সরকার কর্তৃক সেন্ট্রাল গভর্নমেন্টের সরকার কর্তৃক আসামের সরকার যে স্ট্যান্ডার্ড বিডিং তৈরি করে, স্ট্যান্ডার্ড বিডিং নামে একটা ডকুমেন্ট তৈরি করে আমাদের এপিডিসিএল বলুন বা ভারতবর্ষের বিভিন্ন পাওয়ার ডিস্ট্রিবিউশন সেক্টরকে প্রাইভেটাইজেশন করার যে পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপ আদৌ যদিও বলছেন সরকার ভারতবর্ষের নাগরিক তথা জনগণের স্বার্থে, কিন্তু আমি বলবো আমরা একজন ট্রেড ইউনিয়নিস্ট, আমরা বলতে পারি যে এটা কোনো সময়ই জনগণের ভালো না, জনগণের খারাপ হবে। কারণ খারাপ হওয়ার কথাটা হলো যেগুলো দেশ আছে উন্নত দেশ, উন্নত দেশে প্রাইভেটাইজেশন খুবই প্রয়োজন থাকে, যেমন ইউরোপ, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, বিভিন্ন দেশে বিভিন্ন পাওয়ার সেক্টর থেকে আরম্ভ করে বিভিন্ন পাবলিক সেক্টর গুলোকে প্রাইভেটাইজেশন করা হয়। কারণ তখন ইচ্ছাকৃতভাবে গভর্নমেন্ট পাবলিক সেক্টরের হাতে তুলে দেওয়া দেয়। কারণ যেহেতু উন্নত দেশে আমাদের ভারতবর্ষ উন্নত দেশ না, উন্নতশীল, উন্নত হতে চলেছে। কিন্তু বিগত দিনে ভারতবর্ষ উন্নতশীল থেকে গরিব দেশে পরিণত হতে চলেছে বিগত 6-7 বছর থেকে। আরেকটা জিনিস হচ্ছে যে ভারতবর্ষের পরিকাঠামো, যেটা ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচার এখনো প্রাইভেটাইজেশন, বিশেষ করে পাওয়ার সেক্টর কে প্রাইভেটাইজেশন করার মতো পরিকাঠামো গড়ে ওঠে না। আমাদের বিশেষ করে কোন অঞ্চলে বেশি, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল বলবো, আমাদের পরিকাঠামো গড়ে উঠে নেই। কারণ যেখানে উন্নতশীল দেশে বলতে পারেন মাথা পিছু পার ইউনিট 30 ইউনিটের মতো কনজামশন আছে উন্নতশীল দেশে। কনজামশন পার ক্যাপিটা ইউনিট 30 ইউনিট পার ডে। সেই হিসাবে আমাদের আসাম বা নর্থ ইস্ট বা ভারতবর্ষে যদি হিসাব করেন তাহলে এভারেজ ইউনিট কনজামশন আসে 7 থেকে 8 ইউনিট পার ডে। তো সেই হিসাবে কোথায় 30 ইউনিট, কোথায় 6-7 ইউনিট। সেই হিসাবে আমাদের উন্নতশীল দেশের মতো আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখনো গড়ে উঠে নেই, এখনো অনেক দূরে। কিন্তু মাননীয় সরকার যে ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন, আসামের স্টেট গভর্নমেন্ট বলুন, উন্নতশীল দেশ হিসাবে আমাদের ভারতবর্ষকে গণ্য না করে বিভিন্ন উন্নত দেশগুলোর সঙ্গে যে তাল মিলিয়ে যে প্রাইভেটাইজেশনের প্রক্রিয়াটা চালিয়ে যাচ্ছেন, সেটা আদৌ আমাদের ভারতবর্ষের জনগণ তথা গরিব মানুষের
পক্ষে নয়, বিপক্ষে। কারণ হচ্ছে আমরা এখনো ইউনিট পাওয়ার কনজামশনে অনেক নিম্নমানের পাওয়ার কনজামশন আমরা চলছে, কারণ 7 ইউনিট এভারেজ আমরা কনজামশন। আমরা দৈনন্দিন ডেইলি লাইফ আমাদের ইলেকট্রিসিটিতে তেমন আসছে না, সেই হিসাবে পাওয়ার জেনারেশন ক্যাপাসিটিও কম। কারণ ইকোনমিক্স এর কথা আছে, যদি যা প্রোডাকশন হবে, প্রোডাকশন আগে চিন্তা করা হয় যে গ্রাহকরা কি নেবে, গ্রাহকের চাহিদা হিসাবে, ডিমান্ড হিসাবে প্রোডাকশন করা হয়, সেই হিসাবে ইলেকট্রিসিটি প্রোডাকশন করা হয় ডিমান্ডের উপর। ডিমান্ড সেই হিসাবে নাই, যার জন্য প্রোডাকশন আমাদের কম। কিন্তু যদি প্রাইভেটাইজেশন, রিনোভেশনের নামে বিভিন্ন স্কিমের মাধ্যমে চিন্তা করে যে ভারতবর্ষের ইলেকট্রিসিটিকে প্রাইভেটাইজেশন করা বা বিডিং ডকুমেন্ট করে তৈরি করে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া হবে, সেই হিসাবে দেখুন একটা জিনিস, ভারতবর্ষে যখন একটা প্রাইভেটাইজেশনের আলোড়ন চলছে, প্রাইভেটাইজেশন যাবে, একটা সংস্থাকে যখন একটা ব্যক্তি মালিকানা নিয়ে যাবে, ব্যক্তি মালিকানা কোম্পানি কি শুধু চাইবে নিজের মুনাফা, প্রথমে নিজের মুনাফা দেখবে, তারপরে কনজিউমার, এমপ্লয়ি, বিভিন্ন সাইডের কথা দেখবে। কারণ কোন অর্গানাইজেশন নিজের মুনাফা ছাড়া কিন্তু ভারতবর্ষে সেই হিসেবে প্রথমেই আসবে একজন খেটে খাওয়া মানুষ থেকে আরম্ভ করে দরিদ্র মানুষ থেকে উপর তোলা মানুষ পর্যন্ত এই এফেক্টটা আছে যখন এই প্রাইভেটাইজেশন হবে, কারণ মুনাফাটা আগে দেখবে। বর্তমানে যে ভারতবর্ষের যে ইলেকট্রিসিটি সিস্টেম আছে, সেই সিস্টেমে সাবসিডিতে আমরা ইলেকট্রিসিটি ব্যবহার করি, বুক করি। সেই সাবসিডিটা কতটুকু, বা এই বিডিং ডকুমেন্টে, স্ট্যান্ডার্ড বিডিং ডকুমেন্টে মেনশন করা আছে যে সাবসিডিটা দেওয়া হবে ডাইরেক্টলি ব্যাংকের অ্যাকাউন্টে। আজকে দেখতে পাচ্ছেন ভারতবর্ষের বর্তমান সরকার বিগত দিনে গ্যাসের সাবসিডিটা সেন্ট্রালি করেছে, যে আমরা মূল পয়সা দিয়ে কিনবো, কিন্তু সাবসিডি আমাদের ব্যাংকে। আদৌ ব্যাংকে কতটুকু ঢুকছে না ঢুকছে আপনারা বুঝতে পারছেন। অনেক সময় দেখা যায় ব্যাংকে সাবসিডি ঢুকে না, বিভিন্ন টেকনিক্যাল প্রবলেম বা বিভিন্ন প্রবলেমের জন্য। কিন্তু একজন খেটে খাওয়া মানুষ গ্যাস এজেন্সিতে বা ব্যাংকে লাইন লাগিয়ে ওর কমপ্লেইনটা দেবে যে আমাদের সাবসিডি ঢুকে, সাবসিডি ঢুকে নিয়ে হিসাবে ব্যাংক কনসার্ন গ্যাস এজেন্সিতে যাবে, কতটুকু সময় আছে, বা কনসার্ন ব্যাংকে গিয়ে কোয়েরি করবে যে আমার গত মাসের সাবসিডি ঢুকে না, সে যাওয়ার সময় নেই, বা ততটুকু আমাদের শিক্ষাগত অ্যাওয়ারনেস নেই, যার জন্য এই সাবসিডি থেকে পাবলিক গুলা মার খাচ্ছে, আমরাও মার খাচ্ছি। সেই হিসাবে যখন ইলেকট্রিসিটিকে প্রাইভেটাইজেশন করা হবে, যদিও সরকার বলছেন যে সাবসিডি দেবেন ব্যাংকের মাধ্যমে, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, তখন হয়তো টেকনিক্যাল ডিফেক্ট বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। এই সাবসিডিটা সবসময় কনজিউমার অ্যাকাউন্টে ঢুকতেও না হয়। একটা কথা, পরের কথা হচ্ছে ট্যারিফ হাইক, যেটা হয় ইলেকট্রিসিটি বিলের একটা প্রতি ইউনিটের একটা রেট নির্ধারণ করে কনসার্ন স্টেটের ইলেকট্রিসিটি এফিলিয়েটেড বোর্ডে নির্ধারিত করে যে একটা ট্যারিফ কত টাকা হবে, পারচেজ রেট, সাবসিডি কি হবে, ডিআইসির সার্টিফিকেট আন্ডারে কত টাকা হবে, গরিবদের ঘরে কি রেট হবে, মধ্যবিত্তদের কি রেট হবে, একটা দোকানের কি রেট হবে, ইন্ডাস্ট্রির কি রেট, বিভিন্ন ট্যারিফ থাকে। কিন্তু প্রাইভেটাইজেশন হওয়ার পরে কি ট্যারিফটা আমার মনে হয় আমরা যত জানি যে একটা সেম রেটে এসে যাবে, সেম একটা রেটে আসলে এই কথাটা বলবেন কি আপনি কি মনে করেন? উনি বলেছেন যে যদি প্রাইভেটাইজেশন হয়ে যায় তাহলে আমাদের দেখা যাচ্ছে বর্তমান ভারতবর্ষের প্রায় 70% মানুষ নিম্নসীমা নিয়ে বাস করছে, মানে গরিব। এতে কি হবে? দেখুন 2003 সালে এই আসাম স্টেট ইলেকট্রিসিটি বোর্ড ছিল আগে, 2003 সালে আমরা প্রতিবাদ করেছিলাম যে তুমি বোর্ডটাকে ভেঙো না, তখন তারা 2003 সালে বোর্ডটাকে ভেঙে দেয়। আচ্ছা, ইলেকট্রিসিটি ভাঙার পরে আপনারা কাকে বলেছিলেন? বোর্ড ম্যানেজমেন্ট সরকার কে বলা হয়েছে যে তুমি বোর্ডটা না ভেঙে বোর্ডটাকে কিভাবে মডিফাই করা যায়, কিভাবে সুন্দরভাবে চালানো যায়, হ্যাঁ সেটা না করে তারা বাধ্যতামূলক রাতারাতি বোর্ডটাকে ভেঙে দিল এশিয়ান ব্যাংক থেকে টাকা নেওয়ার জন্য। 25,000 কোর্সের উপরে
লোন নেওয়া হয় এশিয়ান ব্যাংক থেকে, তখন নিয়ে কি ডেভেলপ করার জন্য ইলেকট্রিসিটি বোর্ডকে কনজিউমারে পাওয়ার সুন্দরভাবে দেওয়ার জন্য সেই ইয়েতে পাবলিকের ম্যানেজমেন্ট এবং গভর্নমেন্ট বলেছিল যে আমরা বোর্ডটাকে 3টা ভাগে ভাগ করবো। আচ্ছা, এপিডিসিএল, এইচডিসিএল, এজিসিএল। বিদ্যুৎ উৎপাদন করবে এজিসিএল, এইচডিসিএল পাওয়ারটাকে ট্রান্সমিট করবে, এপিডিসিএল সে মানে ডিস্ট্রিবিউশন করবে কনজিউমার, ইন্ডাস্ট্রি, সব জায়গায়। আচ্ছা, কিন্তু তার পরিণামে কি বলছিল যে আমি 24 আওয়ার্স আমি পাওয়ার দেবো। আচ্ছা, কিন্তু আমার কাছে জনসাধারণ কাছে, সাধারণ মানুষের কাছে এইটাই প্রশ্ন যে এখন অবধি আমরা সঠিকভাবে পাওয়ার পেয়েছি, সঠিকভাবে কোন সার্ভিস গভর্নমেন্ট দিয়েছে? আজকে 24 ঘন্টার মধ্যে দেখা যেত অনেক প্রায় 3 থেকে 4 ঘন্টা কোনোদিন বিদ্যুৎ থাকে না আমাদের অঞ্চলে। কোন রকম অ্যানাউন্স নাই, কোনো কিছু নাই, হঠাৎ দেখা যায় পাওয়ার নেই। মানে এই যে অবস্থা, এই অবস্থায় যখন বোর্ডটাকে প্রাইভেটের হাতে দেবে, দেওয়ার পরে তারা কি গ্যারান্টি দিতে পারবে আমাদেরকে পাওয়ার সঠিকভাবে কনজিউমারকে দিতে পারবে? অসম্ভব। কারণ এইটার একটা প্রশ্ন হয়, আপনারা জানেন কিছুদিন আগে উড়িষ্যায় ঝড় হয়েছিল, টাটা কোম্পানিকে প্রাইভেটে দিয়েছিল। দেওয়ার পরে উড়িষ্যায় যখন পরিস্থিতি ভয়ানক, অন্ধকারাচ্ছন্ন উড়িষ্যা, তখন উড়িষ্যার মুখ্যমন্ত্রী টাটাকে বলছিল এবং ম্যানেজমেন্ট বলছিল যে তুমি আমাকে পাওয়ারটা দাও। বলছে সে লগলগ রাতারাতি এস্টিমেট করলো কত 1000 কোটি টাকা তুমি পেমেন্ট করো। গভর্নমেন্ট বলল যে ঠিক আছে তুমি পাওয়ারটা সাপ্লাই করো, কিন্তু টাটা কোম্পানি মানেনি, বলছে আগে পয়সা ট্রান্সফার করো তারপরে পাওয়ার। আমাদের এটাই আজকে জনসাধারণ সবচেয়ে বড় ভুক্তভোগী হবে। তারপরে তার নিজের ব্যবসাটা সে তার মনোবলী ব্যবসা করবে, তখন কিছু বলা যাবে? আজকে আপনারা দেখেন যে একটার পর একটা এই পরিবর্তন আমরা চেয়েছিলাম, গভর্নমেন্ট এসছে, আমরা ভাবছি যে আমরা সবাই সুখে শান্তিতে সুন্দরভাবে চলবো, কিন্তু আমরা পরিবর্তনের সাথে সাথে দেখে নোটবন্দি হয়েছে। নোটবন্দি হওয়ার পরে কি হয়েছে? কালো টাকা আসবে, সবাইকে জানালো কালো টাকা। আমার ভরা বেরিতেও অ্যানাউন্সমেন্ট করা হলো যে কালো টাকা 15 লাখ টাকা করে দেবে, দিয়েছে। কালো টাকা নোটবন্দি করার পরে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে? কোনো কিছু নেই। আজকে ইলেকট্রিসিটিটা যদি প্রাইভেটে যায় কোনো সুরাহা হবে? বা বেকার ছেলে মেয়েদের চাকরির সুরাহা হবে? আপনাকে বলছি, কি মনে করেন কিরকম সিস্টেম করলে যে এই বেসরকারি নামকরণ করে বর্তমান যে পজিশন রয়েছে এই আমাদের বিদ্যুৎ বিভাগে, কিরকম সিস্টেম করলে ভালো হবে সরকারের না করে? আমরা মনে করি ট্রেড ইউনিয়নিস্ট হিসাবে ভারতের বিশেষ করে পাওয়ার সেক্টরকে ডেভেলপমেন্ট করতে হলে মানসিকভাবে সরকারকে তৈরি হতে হবে। কেননা মানসিকভাবে সরকারকে তৈরি হতে হবে, প্রথমেই একটা জিনিস যদি আমার অচল অবস্থায় থাকে, সেই জিনিস একটা গাড়ি বলবে, ওইটাকে ডাস্টবিনে না ফেলে দিয়ে আমরা ওইটাকে রিনিউ বা ওটাকে ঠিকঠাক করে কিরকম ভালো সার্ভিস পাওয়া যায় সেই ব্যবস্থাটা সরকার আসতে হবে। সেই ব্যবস্থাটা সরকার আসছে না, না এসে সেই ওকে যে একটা ভালো গাড়িকে ওকে যে গাড়ি বলে প্রাইভেটের ব্যক্তিগত মালিকানা ঠেলে দেওয়া সিদ্ধান্ত নিচ্ছে, সেটা আমি মনে করি ভুল। কারণ হলো যদি সদিচ্ছা থাকে সরকারের একটা, আজকে দেখুন আমি প্রাসঙ্গিক ভাবে বলতে চাচ্ছি, আজকে এইচপিসি পাঁচগ্রামে হিন্দুস্তান পেপার কর্পোরেশন লিমিটেড দেখেন কি অবস্থা। আজ এই ফ্যাক্টরিটা বন্ধ করার মূলত ইন্টেনশন সরকারের। আমার সরকার যখন এনডিএ সরকার গত ইয়েতে হলো, মোদিজি এসে, আমাদের মহামান্য প্রধানমন্ত্রী মোদিজি এসে পাঁচগ্রামে বললেন যে আমাকে জিতিয়ে দেন আপনারা, আপনার এইচপিসি কে আমার পুনর্জীবিত করবো। কিন্তু কোথায় ওনার প্রতিশ্রুতি? ইনটেকে অনেক বড় ভাষণ দিয়েছিলেন, হয় না। কিন্তু এইচপিসিটা যদি আমাদের থাকতো তাহলে আমাদের একটা সম্পদ বরাক বিলের
বরাকবেলি তথা নর্থ ইস্টের 1,70,80,000 ফ্যামিলি যে এসপিসির দৌলতে নিজের দৈনন্দিন ফ্যামিলি চালাচ্ছিল, কিন্তু আজকে অনেক ফ্যামিলি মাঠে, অনেক সুইসাইড কেস হয়েছে, অনেকের বাচ্চা কাচ্চা হয়েছে। সেই হিসাবে এই সরকারের সদিচ্ছা থাকলে এসপিসি কে রিনোভেশন করতে হতো, যেখানে লিকেজ আছে, যেখানে একটা ড্রামে জল দেবেন, কোন জায়গায় ফুকা আছে, যেখানে জল যাচ্ছে ওই জলগুলার ফুটাটাকে আপনি জ্বালাই করে বা তখন মিসইউজ হবে না। সেই হিসাবে না করে, জ্বালাই না করে, যে সোর্স আছে লিকেজ গুলা বন্ধ করার চেষ্টা না করে ওটাকে সম্পদটাকে নষ্ট করে দেওয়া হবে। যাই হোক, সেই হিসাবে আমি এপিডিসিএল এর কথায় আসছি। এপিডিসিএল কে যদি রিনোভেশনের বিভিন্ন পদ্ধতি আছে। আজকে আমার নিজের পাওয়ার জেনারেশন করতে হবে। আসামকে নিজের পাওয়ার স্টেশন গুলা আপনার এমটিএস, বিটিপিএস ইত্যাদি ইত্যাদি আছে, ছোট ছোট পাওয়ার স্টেশন। আমাদের নিজের পাওয়ার স্টেশন গুলাকে মার খাইয়ে বিভিন্ন এশিয়ান এডিবি বলে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের থেকে লোন এনেও আমাদের বিভিন্ন পাওয়ার স্টেশনকে যেখান থেকে তৈরি হয়, জেনারেশন হয় পাওয়ার, সেইগুলাকে পুনর্জীবিত না করে, না চালিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। সেই এবং বেশি দামে বিভিন্ন বাইরের স্টেট, যেমন ধরেন আপনার পালাটোনা, ত্রিপুরা, শিলং ইত্যাদি ইত্যাদি, মণিপুর, এগুলোতে পাওয়ার পারচেজ করা হচ্ছে। সেই হিসাবে রয়্যালিটিটা পাচ্ছে অন্য স্টেট, কিন্তু অন্য স্টেটকে রয়্যালিটি দিয়ে আবার ওদের বলে অন্য একটা রেট, ফোর্টনাইট রেট বা বিভিন্ন, যেটা এফআইএস, অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি ফাইন্যান্স এন্ড ডেভেলপমেন্ট সেক্টর, অন্য একটা আছে যেটা মিড টাইম, শর্ট টাইম এবং লং টাইম পাওয়ার পারচেজের একটা দর নির্ধারিত করে। সেই দরের মাধ্যমে আবার রয়্যালিটি থাকে। রয়্যালিটি স্টেটই পাচ্ছে। যদি আমাদের এই পাওয়ারটা জেনারেশন হতো আমাদের এসিবি বা এপিডিসিএল করতো, তাহলে আমাদের এই রয়্যালিটিটা দিতে আমার স্টেট গভর্নমেন্ট, আসাম স্টেট গভর্নমেন্ট পেত, আমাদের জনসাধারণ লাভ হতো, আসামের কনজিউমারের লাভ হতো, কিন্তু অন্যান্য স্টেট এই সুবিধা নিচ্ছে। তারপরে যদি সদিচ্ছা থাকে সরকারের, এইগুলা পাওয়ার স্টেশন গুলাকে ডেভেলপমেন্ট করুক, পুনরায় চালু করুক, নতুন নতুন বিভিন্ন জায়গায়। আজকে আদমটিলা, বাসকান্দিতে আপনারা জানেন পাওয়ার স্টেশন হয়েছিল, পাওয়ার স্টেশন গুলাকে আবার পুনর্জীবিত করুক, পাওয়ার স্টেশন গুলাকে থেকে জেনারেশন করার মতো সক্ষম অবস্থা ফিরিয়ে আনুক। তারপরে যেগুলা লিকেজ আছে, ইভিল মাইন্ড, তাকে অনেক সময় বলা হয় যে ইলেকট্রিসিটি থেফট। ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003 এর আধারে অনেকগুলা অ্যাক্ট আছে, যেগুলো বেইলেবল, নন বেইলেবল সেকশন গুলা আছে, 125, 35 সেকশন আছে, বেইলেবল, নন বেইলেবল বিভিন্ন সেকশন আছে। এই সেকশন গুলার আধারে যেগুলা মিসইউজ হচ্ছে বা চুরি হচ্ছে, আমাদের একটা উইংস আছে, ভিজিলেন্স সেল, পুলিশ, আমাদের নিজস্ব এপিডিসিএল পুলিশ আছে। বিভিন্ন সময় দেখা যায় আমাদের এপিডিসিএল পুলিশ অন্যান্য আসাম স্টেটের পুলিশের সঙ্গে সহযোগিতা করে রেড করে ছুরগুলাকে ধরিয়ে বিভিন্ন সেকশনে অ্যারেস্ট করা হয়, বিভিন্ন সাজা দেওয়া হয়। আমি বলবো এই লসগুলা কভার দিতে হলে এগুলা ভিজিলেন্স সেলকে বা পুলিশ প্রশাসন, স্টেটের পুলিশ প্রশাসনকে আরো সক্রিয় হতে হবে। সক্রিয় করতে হবে, গভর্নমেন্টের অ্যাক্টিভ রুল নিতে হবে। যদি এগুলা অ্যাক্টিভলি রুল নেওয়া হয় গভর্নমেন্ট থেকে, তাহলে স্ট্যাট কেস গুলা কমে যাবে। একদিকে লাভ হবে জেনারেশন বাড়ালে, অন্যদিকে চুরি বন্ধ করার সোর্স আছে। এরপরেও বিভিন্ন, যেমন ধরেন স্মার্ট মিটারিং বা ইত্যাদি ইত্যাদি, অনেক থ্যাফট প্রিভেন্ট করার জন্য আজকালকে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কিমের মাধ্যমে কেবল লাইন হচ্ছে। তো কেবল লাইন চুরির সমস্যা সমাধান একটা অনেক সমস্যার সমাধান হয়ে যায়। দ্বিতীয়ত পাওয়ার ইন্টারাপশন, হঠাৎ করে একটা গাছ পড়লো, বাস পড়লো, ডাক দিল, বিজলি আসলো, লাইনটা চলে যায়। তো যদি কেবল লাইন থাকে তাহলে শর্ট সার্কিটের চান্সটা কম হবে না, বলবো না, অনেক কম। যার জন্য এইরকম রিনোভেশন হচ্ছে, আমরা ওয়েলকাম করি। স্মার্ট মিটারিং হোক, কিন্তু এই এপিডিসিএল কে উন্নত করার আরো অনেক কিছু আছে যেগুলা সরকার পদক্ষেপ নিচ্ছে, আমরা ওয়েলকাম করি, আরো করুক। কিন্তু
আমাদের বেসরকারিকরণটা আমরা মেনে নিতে পারবো না, মেনে নেব না সমাজে। আর বিশেষ করে আসামের পাবলিকরা যে কতটুকু ভয়াবহ অবস্থায় যাবেন পাওয়ার সেক্টর যদি প্রাইভেটাইজেশন হয়। অনেক বলতে পারেন, অনেক আমাদের এপিডিসিএল এর গাফিলতি, অনেক কিছু, অনেক ইত্যাদি ইত্যাদি বলতে পারেন। আদৌ আমি এপিডিসিএল কর্মীদের গাফিলতি বলবো না। কেন বলবো না? আজকালকে দেখেন গভর্নমেন্ট পলিসি নির্ধারণ করে, গভর্নমেন্টের পলিসিতে একটা সিস্টেমের মাধ্যমে সবকিছু এমপ্লয়ি, ইঞ্জিনিয়ার, অফিসার সবই চলে। বর্তমান সরকারে আপনার কি প্রতিক্রিয়া? যে আমাদের এই মার্চ 2000 ভারতবর্ষে করোনা আক্রান্ত হচ্ছে। তো করোনাতে দেখা গেছে যে ভারতবর্ষেই আমরা জর্জরিত। এই টাইমে দেখা যেতেছে আমাদের যে বিজেপি সরকার, এই সরকারে আমাদের পাইপে করার লেগিয়া একদম মানে ঝাঁপাইয়া পড়ছে। যেরকম আমাদের এএসিবি, ব্যাংক, রেল, ওএনজিসি, বিভিন্ন ক্যাডার গুলো আছে, এইসব যেগুলো মনুপুক্ত যেরকম লাভবান এগুলারে প্রাইভেটে দেওয়া শুরু করছে। আমরা তো ঘরে বসে থাকি, তারা এইভাবে যারা সরকার আছে, সরকারে এইভাবে মানে ডিস্ট্রিবিউট করতেছে যে এই প্রাইভেট হইব, ওই প্রাইভেট হইব করে দিতেছে। অলরেডি আমরা আমরা লকডাউনের মধ্যে বাড়িতে পারতেছি না, আমরা জানতে পারতেছি না, আমরা সব এখানে মধ্যে ঘরে বৈঠক। আর সরকার এইভাবে চালাইতেছে। সরকার এইভাবে চালাইলে সরকার চলবে না। আমরা কোনদিনও বিজেপি সরকারের মানছি না আর মানবো না। এই হলো বিজেপি সরকারের এই গুণগানটা গাওয়ার উদ্দেশ্য হইল আমাদের আমার পিঠে ওয়াল লেগে গেছে, যে এই সরকার আমরা কোন সময় মানছি না, মানবো না। আর হইল কি যে লাভবান, আপনি বলছেন যে কনজিউমারে কি লাভ হইব বা আমজনতা কি লাভ হলো, যে কনজিউমারে কি লাভ হলো। কনজিউমার তো বিভিন্ন রকম, যেরকম একটা প্রাইভেট কোম্পানি যদি লওয়া হয়, এই কোম্পানি এখন বর্তমানে রেট আছে আমার 6 টাকা ধরেন। যে সময় যাইব, যে সময় প্রাইভেট হাতে যাইব, এই সময় তো 20 টাকা 25 টাকা আমার পার ইউনিট হবে, পার ইউনিট হবে। তো কি হবে কনজিউমার বলো, যেরকম একটা কনজিউমার এই আমাদের দেখলাম যে সাব ডিভিশন গুলাতে যে কনজিউমার এখানে মধ্যে 700-800 টাকা বিল হইলেই মানে কি অবস্থা। আর এই অবস্থায় যদি সরকারের প্রাইভেটে দেওয়া হয়, এই 25 টাকা আর 30 টাকা পার ইউনিট যদি এরকম হয়, কিভাবে চলবো সরকার? হ্যাঁ, তারপরে দেখেন আপনার এখানে আমরা কোন জেনারেশন এসিবিতে তৈরি হইতেছে না। হ্যাঁ, সরকারে করতে পারতেছে না, সরকারে পারে করতে, করে না। কি করে না, কি লিখে বা কি কারণ কি বুঝতে পারতেছি না। বুঝছেন, এইসব জিনিস এরকম দিকে, যেরকম একটা যে আমার ভাতিজা, আমার ছেলে, আমার মেয়ে, আপনার ভাতিজা, আপনার ছেলে, আপনার মেয়ে একজন ইঞ্জিনিয়ারিং পড়াইতেছেন, চাকরি আইসে, যেমন ডিপার্টমেন্টে যদি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, তারা পাইতেছে 70,000 টাকা। প্রাইভেটে গেলে যেরকম আমি উদাহরণ দিতেছি, যেরকম আমার যেরকম আমার সরসপুর ছাত্রসন, হাইলাকান্দি সরসপুর ছাত্রসনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ডাইরেক্টলি প্রাইভেট কোম্পানি এখানে নিযুক্ত করা হয়, তার দেওয়া হয় 15,000 টাকা। আর হয় দেখা যায় আমার ডিপার্টমেন্টে ঢুকলে, মানে ডিপার্টমেন্টে এসবিতে ঢুকলে, মানে আমার বোর্ডে ঢুকলে দেখা যায় 70,000 টাকা তার পেমেন্ট পাওয়া হয়। হ্যাঁ, যারা জুনিয়র ইঞ্জিনিয়ার একজন এই সরসপুরেই আছেন, আমি উদাহরণ দিচ্ছি, সরসপুরেই আছেন, 10,000 টাকা বেতন। হয় দেখা যায় জুনিয়র ইঞ্জিনিয়ার আমার এখানে মধ্যে আছেন, যেটা আমার 40,000 টাকা বেতন। তো দেখেন আপনি কিরকম ভাবে মানে সরকারে এইভাবে মুনাফাটা যেরকম লওয়ার লাগিয়া, তার ভালো লাগিয়া আমাদের এই নষ্ট করতেছে ভারতবর্ষ। আমরা চাইছিলাম যে বিজেপি সরকার খুবই ভালো আইসে, আমরা এইভাবে বিজেপি সরকারের আমরা জানাইছিলাম যে ভালো হয়েছে জিনিসটা, বিজেপি সরকার আইসে, একলা বিজেপি সরকার দেখা যেতেছে বিজেপি সরকারে আরো বেশি এই আমার যে খারাপ লাগছে, যেরকম এই লকডাউনের মধ্যে প্রাইভেট সেক্টর একদম গুরুত্ব লাগছে, এইভাবে চলছে সরকার। সরকার করলে আমরা এই সরকার আমরা মানছি না, মানবো না। এছাড়াও সামনে একটা প্রশ্ন, আপনার যেহেতু
একটা প্রসঙ্গ নজরুল ইসলাম তুলেছিলেন যে কর্মচারী দ্বারা প্রায় 19,000-এর মতো কর্মচারী রয়েছেন আমাদের আসামে, যে এদের কি কতটুকু ক্ষতি হবে? দেখেন, একটা জিনিস প্রাসঙ্গিকভাবে আপনার সঠিক প্রশ্নটার উত্তর একটু পরে দিচ্ছি, যেহেতু আমার দাদা শ্রী শিবাপ্রসাদ দাস মহাশয় একটা বলেছেন যে লকডাউনে, আপনার প্রশ্নে আমি পরে আসছি। তো লকডাউনে ভারতবর্ষের সরকার তথা আসামের বা বিভিন্ন স্টেটের সরকার যে মানে জনগণের উল্টো যেটা জনগণের হানিকারক কিছু পদক্ষেপ নিয়েছে, সেগুলা আমি প্রাসঙ্গিকভাবে বলতে চাই। যেমন ধরেন, লকডাউনের সময় অর্ডিন্যান্স জারি করে, যেমন বিল পাস করা যখন সম্ভব হয় না, আপনারা জানেন, তখন গভর্নমেন্ট কর্তৃক তখন একটা অর্ডিন্যান্স জারি করে বিলের সুবিধা পাইয়ে বিভিন্ন সার্কুলার বা বিভিন্ন অর্ডার প্রয়োগ করেন। সেইভাবে লকডাউনের সময় বিশেষ করে কৃষি বিলের যে বিলটা পাস করার যে পদক্ষেপ নিয়েছেন, বিভিন্ন স্টেটে আন্দোলন হয়েছে, মানুষ অনেক প্রাণহানি ঘটেছে। সেই কৃষি বিলটা কোনো সময়ই মেনে নেওয়া যায় না। সেই কৃষি বিলে যে যে ক্লুজ কনজিউমারের মানে কৃষকের পক্ষে দেওয়া হয়েছে, সবকিছু মানে কৃষকের বিরোধী। আরেকটা জিনিস বলতে চাই, এই লকডাউনের সময় আপনারা চিন্তা করেন, আপনি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আন্ডারে প্রায় 60টা এয়ারপোর্টকে বিক্রি করে দেওয়া হয়েছে, ওএনজিসি কে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা চলেছে। ভারতবর্ষের প্রায় 150টা রেল স্টেশনকে প্রাইভেটাইজেশন করে দেওয়া হয়েছে, প্রায় 100 জোড়া ট্রেনকে প্রাইভেটাইজেশন করে দেওয়া হয়েছে। দেখেন, এই লকডাউনের অজুহাতে দেখেন কি রকম বিভিন্ন স্টেট থেকে মানুষগুলা যার যার বাসায় আসার জন্য পদক্ষেপ নিয়েছে। তো এটা একটা সরকারের ব্যর্থতা, আমি বলবো। কেন ব্যর্থতা? সরকার, আমাদের ভারতবর্ষের মাননীয় মোদী সরকার আমার যে পদক্ষেপ নিয়েছিলেন লকডাউনে, সেই লকডাউনটা করা যদি আমরা উন্নত দেশ হিসাবে আমাদেরকে গণ্য করা হয় বা উন্নতশীল দেশ হিসাবে গণ্য করা হয়, আমরা সবাই শিক্ষিত, আমরা বুঝি জানি, আমরা সুবুদ্ধি আছে, সেই সুবুদ্ধির পরিচালনা যদি আমরা করি, তাহলে এই ট্রাম্প মহোদয় এসেছিলেন ভারতবর্ষে, উনাকে নমস্কার জানানোর জন্য, উনাকে আলিঙ্গন করার জন্য, উনাকে স্বাগতম জানানোর জন্য যে আমাদেরকে প্রক্রিয়া যেটা পালন করা হয়েছিল, সেটা আমি বলবো পুরোপুরি ভুল। কেন বলবো? আমার ব্যক্তিগত ধারণা হিসাবে সেই করোনার মহামারীর সময় এই মহামান্য ট্রাম্প মহোদয়কে স্বাগতটা জানানোটা ঠিক হয়নি, কারণ একটু পরে জানানো হলে হতো, কারণ বিশ্বব্যাপী এই করোনার মহামারী চলছিল এবং যাই হোক আমার ট্রাম্প মহোদয় চলে গেলেন, তারপর অন্তত পক্ষে একটা সপ্তাহ টাইম দিয়ে লকডাউন ঘোষণা করলে আমাদের ভারতবর্ষের যে গরিব দুঃখী বা বিভিন্ন স্টেটে খেটে খাওয়া মানুষের যে অবস্থা হয়েছে, পরিণতি হয়েছিল, করুণ পরিণতি, সেই পরিণতিটা হতো না। মাননীয় সরকার যদি ঘোষণা করতেন যে এক সপ্তাহের ভিতরে আপনারা যে যে রাজ্যে যে বাসায় আছেন বাসার স্থানে চলে যান, আগামী এক সপ্তাহ পরে লকডাউন ঘোষণা হবে অনির্দিষ্টকালের জন্য, বা এক সপ্তাহ বা 15 দিন, 1 মাসের জন্য, তখন বিভিন্ন জায়গায় শ্রমিকরা, খেটে খাওয়া মানুষরা নিজের বাসার তাগিদে চলে যেতে পারত, বা এই সময় দ্রুত যাওয়ার জন্য বিশেষ ট্রেন, বিশেষ বাস, বিশেষ বিমান সেবা প্রোভাইড করতে পারত। তা না করে হঠাৎ করে 2 দিনের লকডাউন, তারপরে লম্বা একটা লকডাউনের জন্য ভারতবর্ষের মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ, কতটুকু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনারা অবগত। সেই সময় এই করোনার সময় বিভিন্ন কালাকানুন, বিভিন্ন জনসাধারণ বিরোধী বিল একের পর চলে আসছে। আপনারা দেখেন বদরপুর রেল স্টেশনে লোকোশেড নেই, তারপরে আপনার গার্ড লবি নেই, প্রাইভেটাইজেশন হয়ে গেছে, লবি নেই, ড্রাইভার লবি নেই। আগের কাজ আমরা দেখতাম একজন ড্রাইভারকে ডাকার জন্য একটা
ড্রাইভার লবি ছিল, হ্যাঁ। একটা কোয়ার্টারে যেত একটা নোটবুক নিয়ে যে আপনার এই ট্রেন নিয়ে যেতে হবে, আপনি একটা সিগনেচার দেন, আপনাকে এলট করা হয়েছে অমুক ট্রেন। বা গার্ডের কোয়ার্টারে যেত, গিয়ে বলতো আপনাকে এই ট্রেন নিয়ে যেতে হবে, গার্ড হিসাবে আপনি সিগনেচার দেন। সেই হিসাবে গার্ড লবি, ড্রাইভার লবি মেনটেন হচ্ছে। কিন্তু এইগুলা লবি রেলের বিভিন্ন উইংস, বিশেষ করে ড্রাইভার লবি, বিভিন্ন লবিকে প্রাইভেটাইজেশন করা হয়েছে, ব্যক্তি মালিক মানে কন্ট্রাক্টরের মাধ্যমে দেওয়া হয়েছে। সেই হিসাবে আপনারা ট্রেনে গেলে দেখতে পাবেন কি ধরনের প্যাসেঞ্জারের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এটা আপনারা অবগত। আপনি আমাকে সেটা ক্লিয়ার করে দেন যে কি হবে আপনাদের বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের। আপনি একটা প্রশ্ন করেছেন, প্রশ্নটা আমিও ভুলে গেলাম। আপনাদের 19,000 এর মতো মানুষ রয়েছে। আপনাদের 19,000 না, এক্স্যাক্টলি ইঞ্জিনিয়ার, এমপ্লয়ি, বিভিন্ন স্তরের পার্মানেন্ট এমপ্লয়ি যদি বলতে চান, তাহলে পার্মানেন্ট এমপ্লয়ি প্রায় 7,000 থেকে 7,500 হবে পার্মানেন্ট। তার মধ্যে 12,000 এর মতো ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল বা আউটসোর্স, এই হিসাবে 12,000, প্রায় 12,000 এর মতো আছে। তারপরে আরো 10,000 এর মতো পাবেন ভলান্টিয়ারি সার্ভিস দিচ্ছে, বিনা পয়সা সার্ভিস দিচ্ছে। কারণ ওরা ভাবছে যে আমি ইলেকট্রিসিটিতে হয়তো কোনো সময় একটা, বর্তমানে আমার কাজের তাগিদ হোক বা আমার পাওয়ারটা স্টেডি রাখার জন্য ইলেকট্রিসিটি সুবুদ্ধি জন, কারণ ইলেকট্রিসিটিতে তেমন এমপ্লয়ি নেই আমাকে সার্ভিস প্রোভাইড করার জন্য। ঠিক আছে, আমি একটা ফিউজ লাগিয়ে নেই, বা একটা জঙ্গল কাঠ কেটে নেই, গাছ পড়েছে, বা একটা খুঁটিকে তেড়া অবস্থায় সোজা করে নেই, বিভিন্ন মেনটেন্সে কাজ করছে, বা একটা আশা আছে যে যদি কোনোদিন আমার একটা এক্সপিরিয়েন্স, হ্যাঁ, কোনো অভিজ্ঞতা সম্পন্ন যদি কোন ধরনের কোন সুযোগ আসে, তাহলে হয়তো আমি যে অভিজ্ঞতা অর্জন করছি সেই হিসাবে আমি কোনোদিন একটা এমপ্লয়মেন্টের সুযোগ পাবো। সেই হিসাবে ধরেন আরো 10,000, তার মানে 7,500, আরো ধরেন 10,000, 10 থেকে 12,000 হবে। তার মানে অলমোস্ট 30,000 এপিডিসি এর কর্মী আছেন। এরপরেও পেনশনার্স আছে, তো পেনশনার নিয়ার অ্যাবাউট আরো 4 থেকে 5,000 বর্তমানে। কিন্তু আপনার কি হবে পেনশনারদের দেখেন, পেনশনার যদি এপিডিসি লসটা কি হবে? আমি আচ্ছা ঠিক আছে, কর্মীদের বলি, কর্মীদের তেমন লস হবে না। কর্মীদের ত্রিপাক্ষিক চুক্তি হবে, ত্রিপাক্ষিক চুক্তি হয়তো আরেকটা হবে, আগে ছিল 2004 যেটা হয়েছিল, এটা আনবান্ডলিং, এসিবি কে আনবান্ডলিং করা হয়েছিল, তখন একটা ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল। বর্তমানে যদি প্রাইভেটাইজেশন হয়, আরেকটা ত্রিপাক্ষিক চুক্তি হবে, এমপ্লয়ার, এমপ্লয়ি এন্ড গভর্নমেন্ট। তো ত্রিপাক্ষিক চুক্তি হিসাবে এমপ্লয়িরা এক্সিস্টিং এমপ্লয়ার ঠকবেন না, কোনো সময় ঠকার চান্স নেই। যদি ঠকানো হয়, কনসার্ন গভর্নমেন্ট, কনসার্ন প্রাইভেট মালিক, ব্যক্তিগত মালিক, তাহলে উনার একজন এমপ্লয়ি যেতে পারে কোর্টের জুডিশিয়াল মানে শেল্টার নিতে পারে, লিগাল শেল্টার নিতে পারবে। এমপ্লয়ির তেমন অসুবিধা না। অসুবিধা এই জায়গায় আসবে যখন এক্সিস্টিং এমপ্লয়িকে কর্মীর সংখ্যা কমিয়ে দেওয়া হবে, কর্মস্থল সংকুচন করা হবে, তখন ওভারলোডেড হবে, একজন এমপ্লয়ি কম মানুষ বেশি কাজ করবে, তখন একটা হ্যাম্পার আসবে যে এক জায়গায় 3জন 4জন কর্মী আছে, সেই জায়গায় 2জনকে ছাঁটাই করে দেওয়া হবে বিভিন্ন অজুহাতে, হয়তো বা ভলান্টিয়ার রিটায়ারমেন্টে দেওয়া হবে, বা একজন নর্মালি রিটায়ারমেন্টে চলে যাবে, পুরনো হবে না, তখন ওভারলোডেড হয়ে একটা অসুবিধার সম্মুখীন হবে। আদারওয়াইজ তেমন অসুবিধা দেখছি না। কিন্তু যখনই ওই একজন এমপ্লয়ি যখন গড়ে যাবেন, তো বা অফিস থেকে বেরিয়ে আসে একজন পাবলিক হবেন, একজন কনজিউমার, তো কনজিউমার যখন হবেন, তো উনি আবার পাওয়ার ভোক্তা হিসাবে তখন তো মালিক যা ইলেকট্রিসিটি রেট হাইক করবে, সেই হাইক রেটে উনাকেও ক্রয় করতে হবে। টোটাল প্রোডাকশন কমোডিটি যেগুলো আছে, সেগুলোর ইলেকট্রিসিটি বলতে পারেন মাদার অফ ইন্ডাস্ট্রি। ইলেকট্রিসিটি ছাড়া কোনো ধরনের ইন্ডাস্ট্রি গড়ে উঠতে পারে না আজকালকার সভ্যতায়। সে রেট বাড়বে, যখন এই ইন্ডাস্ট্রি একটা ইলেকট্রিসিটি রেট বাড়বে, তখন কমোডিটি যেটা প্রোডাকশন করবে সেটা রেট বেড়ে আসবে। আপনার সুই থেকে, একটা সুইচ থেকে আরম্ভ করে, বিস্কুট থেকে আরম্ভ করে, চাল থেকে ডাল, সবকিছু রেট হাইক করবে। সেই রেট হাইক রেটে এই এমপ্লয়িকে
ক্রয় করতে হবে। এমপ্লয়ি হিসেবে ততটুকু যায়, যদি না যায় আসে তথাপি একজন কনজিউমার হিসাবে, কারণ অফিস থেকে আসলে কনজিউমার হিসাবে তখন সমস্যা পড়বে। যে ডিপার্টমেন্ট কিংবা মালিক কিনবে, সেই মালিক যে নিয়মগুলাই নির্ধারিত চলতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, আজকে আমাদের বিভিন্ন আনএমপ্লয়েড ছেলেরা বিভিন্ন অস্থায়ী ভাবে বা ক্যাজুয়াল বা আউটসোর্স হিসাবে কাজ করছে, ওদেরকে যে একটা আশা নিয়ে কাজ করছে, আমাকে 10 বছর বা 5 বছর বা বিভিন্ন সময় আমাকে গভর্নমেন্টের একটা এমপ্লয়ি হিসাবে আমি পরিণত হতে পারি, সেই আশায় জল ঢেলে দেবে গভর্নমেন্ট বা ম্যানেজমেন্ট। কারণ তখন আর তো ওকে আর স্কোপই থাকবে না রেগুলারাইজ বা স্থায়ী। অন্যদিকে একজন যে ভলান্টিয়ারি সার্ভিস দিচ্ছে, ওর একটা মনে মনে একটা আশা আছে, যদি কোনোদিন ইয়ে করে, তখন এই মনোবলটা ও হারিয়ে যাবে। তার মানে হাউ হাউ করে আনএমপ্লয়মেন্ট প্রবলেমও আমাদের আসামে, গোটা ভারতবর্ষে তো আসামে ইলেকট্রিসিটি প্রাইভেটাইজেশন হলে বেড়ে যাবে। পড়াশোনা কষ্ট যখন আসবে, তখন বিভিন্ন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে, পড়াশোনা করতে পারবে না, সেই দিতে পারবে না, যে পড়াশোনা কষ্ট আসবে সেই কষ্ট ততটুকু আসবে না, তখন বাধ্য হয়ে ওই কোম্পানি ওই ইন্ডাস্ট্রিও ওর নিজস্ব কোম্পানি নিজস্ব ইন্ডাস্ট্রি কর্মী ছাঁটাই করতে, তখন আনএমপ্লয়মেন্ট প্রবলেম আরো আসবে আমাদের ভারতবর্ষে। বর্তমানে দেখছেন লকডাউনের সময় প্রায় 100-এর উপর অল ওভার ইন্ডিয়াতে, 100 প্রায় 150-র মতো মাঝারি শিল্প ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গিয়েছে। তো সেই হিসাবে বন্ধ হতে থাকবে, আনএমপ্লয়মেন্ট প্রবলেম ক্রিয়েট হতে হবে। একটা স্পষ্টীকরণ হয়ে গেছে আপনার কথায়, যে যদি প্রাইভেটাইজেশন হয় তাহলে আমার যারা বিদ্যুৎ বিভাগে কাজ করছে এরা এমন বিশেষ কোনো ক্ষতি হবে না, কিন্তু যারা এই ভলান্টিয়ার যারা কাজ করছে বা যারা ক্যাজুয়াল ডিপার্টমেন্টে কাজ করছে, এরা অনেক লস সম্ভাবনা রয়েছে বা লস হবে। তাছাড়া আমাদের সাধারণ মানুষের কিন্তু লস হবে। আরেকটা জিনিস, পেনশনার্স, আপনারা আমাদের অর্গানাইজেশনে এসিবিতে পেনশনারের সংখ্যা 4 থেকে 5 হাজার। আমি একজন পেনশনার হিসাবে, মানে চাকরি থেকে রিটায়ার করলে বিফোর এনপিএস আমিও পেনশন, পুরানা পেনশন নীতির আধারে, আচ্ছা পেনশন নীতির আধারে চলে যাব। কিন্তু বর্তমানে 15 থেকে 20 হাজার বা এই ধরনের এক্স্যাক্টলি আমি পেনশনারের নাম্বারস অফ পেনশনার কতজন বা ফ্যামিলি পেনশন আমার কাছে ডাটা নেই, তথাপি উনি বলছেন কংগ্রেস শঙ্কর বোস মহাশয় 15 থেকে 20 হাজার তো হবে। এককালে ছিল, আমার যখন প্রথম আমি ঢুকি তখন প্রায় 28 থেকে 30 হাজার এমপ্লয়ি ছিল। সবাই তো রিটায়ার করে গিয়েছেন বা অনেক মারা গিয়েছেন, ফ্যামিলি পেনশন হচ্ছে বা যাই হোক 15 থেকে 20 হাজার হবে। বা আমিও এককালে পেনশনার, উনিও পেনশনার, পুরানা পেনশন নীতির আধারে, তো আমরাও এককালে পেনশনে যাব। কিন্তু পেনশনটা দ্বিপাক্ষিক চুক্তিও যদিও হবে, পেনশনের তেমন কিছু আসবে না সাধারণত, কারণ গভর্নমেন্ট ত্রিপাক্ষিক চুক্তি হিসাবে গভর্নমেন্ট বা কনসার্ন কোম্পানি বা কনসার্ন সেন্ট্রাল গভর্নমেন্ট দিতে বাধ্য। কিন্তু যদি পলিসি বানিয়ে দিয়ে পেনশনে যে এই কোম্পানির অন্য আয়ের উপর একটা অংশ দেবে গভর্নমেন্টকে, গভর্নমেন্ট আর একটা অ্যামাউন্ট দিয়ে কনসার্ন এমপ্লয়িকে, কনসার্ন পেনশনারকে পেনশন দেবে, তখন পেনশনারের ফ্যামিলি গুলা একটু প্রবলেমে এসে যাবে, আসার চান্স আছে, সম্ভাবনা আছে। সেই হিসাবে পেনশনারের একটা এফেক্ট, এমপ্লয়িদেরও এফেক্ট আসতে পারে। আমি আরেকটা প্রসঙ্গ টেনে আনছি, যে যদি কোম্পানি লসে যায় তাহলে বলবে ঠিক আছে ত্রিপাক্ষিক চুক্তি আছে, গভর্নমেন্টে কে বলবে যে আমার তো ইনকাম হয় নাই, 2 মাসের স্যালারি 3 মাসের স্যালারি 2 মাসের আসতে পারে, স্যালারি মার খাবে না, পেনশনও মার খাবে না। যাই হোক, তো এই হিসাবে সবার একটা লস হবে। গুরুত্বপূর্ণ আমি প্রশ্ন করতে চাই স্যারকে, যে দেখা যাচ্ছে বর্তমান আমাদের সমাজ থেকে একটা অভিযোগ আসে যে বিল বেশি আসছে, এই ব্যাপারে কি বলেন আপনি? বেশি আসে, এটা মানুষের অভিযোগ থাকে যে বিল বেশি আসছে। আমাদের যে এসিবি যারা স্টাফরা আছে বা ঘরে ঘরে গিয়ে মিটার আনা হয়, মিটার এনে যে বিলটা হয়, এই বিলটা অনুযায়ী তার পয়সা পেমেন্ট দিতেছে। লকডাউনের আগে এবং লকডাউনের পরে দেখা যাচ্ছে পুরো রাত এবং দিন বেশি হয়ে যাচ্ছে।
না, লকডাউনের উপর বিলের প্রভাব তেমন না প্রভাবটা। অন্যদিকে অন্য একটা কথা আছে এখানে, দেখেন কিছু টেকনিক্যাল টার্ম আছে, টেকনিক্যাল আমরা টেকনিক্যাল খাইও না, টেকনিক্যাল তো এমইউ বলতে ইউনিট, প্রত্যেকটা লকডাউনের সময় বিলিং হয় নাই অফিসে বসে, আমার সেন্ট্রালি বিল হয়েছে, গড়পড়তা বিল এসেছিল লকডাউনের আরম্ভ 2 মাস ধরে, বিশেষ করে 1 মাস প্রথম মাসটা, আগের যে 3 মাসের এভারেজ কনজাম্পশন, গড়পড়তা যে আগেকার 3 মাসের কনজাম্পশন ধরে বিল সেন্ট্রালি বানানো হয়েছিল গুয়াহাটি ডাটা সেন্টার। তখন সেই সময় ছিল ডাটা সেন্টার থেকে এই এভারেজ একটা ইউনিট ধরে কনসার্ন অফিসিয়াল সাব ম্যানেজার বা জুনিয়র ম্যানেজার বা এসডি উনারা ডাটা রেডি করে দিয়েছেন, গুয়াহাটি থেকে হয়েছে। তো পরবর্তীকালে এই বিলগুলো আবার রিভাইজ হওয়ার কথা বা হয়েছে, অনেকগুলা হয়েছে। তো পাবলিকের একটা ভুল ধারণা যে আগে লকডাউনের পরে বিল বেশি আসছে, এটা একটা ভুল ধারণা। বিলটা অ্যাকচুয়ালি গোড়ায় একটা প্রবলেম আছে যে বিল যদি ভুল হয় তাহলে কনসার্ন এসডিও, এসএমআর, সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার বা সাব ম্যানেজারকে গিয়ে যদি অভিযোগ লিখিত বা মৌখিক অভিযোগ করা হয় বা সঠিক সময় যদি অভিযোগ করেন, তাহলে বিভিন্ন আমাদের কনসার্ন সাব ম্যানেজার বা এসডি উনারা বা উনার লোক পাঠিয়ে মিটারকে উনার গড়ে মিটার লাগানো, মিটারকে এনকোয়ারি করে বিল রিভাইজ করে আসছেন বিভিন্ন প্রায় সব কোটি সাব ডিভিশনে। কিন্তু একটা জিনিস হচ্ছে, অনেক বিলের যে বিলটা কি ধরনের বিল, কি রেট, কি সাবসিডি কত পাচ্ছে, বিভিন্ন জিনিস জানতে হয় একজন কনজিউমারকে। আজকালকে দেখেন কিছু না রেট বাড়েনি। আজকালকে যুগে ইন্টারনেটের সুবিধা তারিফ দেখেন, একটা কমপ্লেন করতে পারেন যে কনজিউমার কমপ্লেন রিড্রেসাল একটা উইং সাইট আছে, CGMCR কমপ্লেন রিড্রেসাল একটা উইংস আছে। আজকালকে যে কোনো জায়গায় আপনি নেটে ওয়েবসাইটে মারলে PDCL পাবেন কোন জায়গায় আপনি কমপ্লেন করার সুযোগ আছে। যদি আপনি অফিসে নাও যান, আপনি অনলাইনে কমপ্লেন করতে পারেন, কমপ্লেন করার সুযোগ আছে। কমপ্লেন করলে আপনার বিলটা রিভাইজ হয়। কিন্তু পাবলিকরা সেই দিকটা না দেখে বা না খুঁজে, চায়ের দোকানে বা বিভিন্ন জায়গায় না বুঝে শুনে তো বিল ভুল হচ্ছে। বিল ভুল নয়, অ্যাকচুয়ালি আমি আগেই বললাম যে শর্টেজ অফ এমপ্লয়ির অভাবে সব সময় সঠিক সময় গিয়ে রিডিং আনা সম্ভব হয় না, যার জন্য এভারেজ বিলিং মানে গড়পড়তা বিল বানানো হয় এবং ট্যারিফ হিসাবে এই গড়পড়তা বিলটা পরের রিডিং এনে আবার ওটাকে মানে পাস করে দেওয়া হয়, রিভাইজ করা মানে যেটা বিল ইউনিট বিল হয়েছে ওটাকে অ্যাডজাস্টমেন্ট করা, আর বা যে পয়সাটা পেমেন্ট করা হয়েছে সেই পয়সাকে অ্যাডজাস্টমেন্ট করার সুবিধা আছে। এবং সব কোটি টেরিফে থাকে। বর্তমান টেরিফ আপনারা জানেন নিশ্চয়ই, পাবলিক আরো অনেক আমাদের থেকে এক্সপার্ট অনলাইনে বিল পেমেন্ট হচ্ছে বিভিন্ন সেইগুলো সাইটে গিয়ে আবার বিল কি ধরনের রেক্টিফিকেশন হয়, বিলের টেরিফ, বিল কি ধরনের বিল হতে হয়, কিন্তু কোনটা শুদ্ধ বিল কোনটা ভুল বিল, তাকে কমপ্লেন করা, কত সময়ের ভিতরে কমপ্লেন করতে হবে, কত সমস্ত আজকালকে ওয়েবসাইটে PDCL ওয়েবসাইটে কনজিউমার রেজিস্ট্রেশন সাইটে গেলে আপনারা পেয়ে যাবেন। আর যদি একজন বয়স্ক মানুষই হন, কম্পিউটার চালানো জানেন না বা এই ধরনের এই ল্যাপটপ মোবাইল চালানো জানেন না, নেট ইউজ করা জানেন না, তথাপি একটা আজকালকে 5-6 এর পড়ুয়া একটা ছেলেকে যদি বলেন একটা স্মার্টফোন দিয়ে আপনার আমাকে ওইটা বের করে দেন, তাহলে ওই ছোট বাচ্চাটাও দিতে পারে। বিভিন্ন সাইট অযথা জিনিসগুলা ভেবে চিন্তা করে বিলটা শুদ্ধ করার পরিবর্তে অযথা বিল ভুল হচ্ছে বিভিন্ন সময় বলাটা বললে আমার মনে মিথ্যা অভিযোগ বলবো না, কারণ তো না বুঝে বলছেন, মিথ্যা বুঝে তো না। আমি আপনাদেরকে বলবো একটা কথা, যদি সরকার আপনার এই বেসরকারিকরণ যে নীতিটা হাতে নিয়েছে, সেই বেসরকারিকরণ এটা যদি হাতছাড়া না করে সরকার, তাহলে আমাদের ভীষণ একটা ক্ষতি হবে সাধারণ মানুষের।
তাই সাধারণ মানুষদেরকে উদ্দেশ্য করে কি বলবেন আপনারা আমাদের বরাক টাইমসের মাধ্যমে? শুনেন, আমরা সাধারণ মানুষদেরকে আমরা জনসাধারণের উদ্দেশ্যে এই কথা একটু বলতে চাই যে আমরা যতটুকু বুঝেছি যে এপিডিসি পাওয়ার সেক্টরকে প্রাইভেটাইজেশন করলে ক্ষতি কতটুকু, যে জনসাধারণ বিশেষ করে আসামের জনসাধারণকে আমরা বলতে চাই যে আমরা যতটুকু বুঝেছি, কি বুঝেছি, এখন আপনার প্রশ্ন থাকতে পারেন যে আপনি কি বুঝেছেন যে প্রাইভেটাইজেশন হলে কি ক্ষতি হয়। প্রাইভেটাইজেশন হলে ক্ষতিটা হচ্ছে পাবলিকের, বিশেষ করে খেটে খাওয়া মানুষ থেকে মাঝারি মধ্যবিত্ত যারা আগেকার ছিল, ধরেন 2090-2000 দশকের আগে ছিল 3টা স্তর। একটা ভারতবর্ষে 3টা স্তর ছিল, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ। 2000 পরের থেকে আজকে পর্যন্ত 6টা স্তর হয়েছে। আপনি বলবেন কেমন করে 6টা স্তর হয়েছে? প্রত্যেকটা স্তরকে 2টা স্তরে বিভক্ত করা হয়েছে। নিম্নকে নিম্ন এবং উচ্চ, মধ্যকে নিম্ন, মধ্য, উচ্চ মধ্য, এবং উচ্চকে আবার ক্লাসিফাই করা হয়েছে 2টা, নিম্ন উচ্চ, উর্দু উচ্চ, মানে 6টা ক্লাসে ক্লাসিফাই করা হয়েছে। তো আগামী দিনে যে 2021 থেকে যে পরিকল্পনা, সেই পরিকল্পনা হিসাবে আমার ধারণা যে 2টা ক্লাসে আবার বিভক্ত হয়ে যাবে, একটা নিম্ন শ্রেণী, একটা উচ্চ শ্রেণী। এক্স্যাক্টলি, একটা নিম্ন স্তর, একটা ঊর্ধ্ব স্তর। 2টা শ্রেণী, শুধুমাত্র পুঁজিবাদরা থাকবেন উপরে, আর মধ্যবিত্ত থেকে সবাই এক শ্রেণী নেমে আসবেন নিম্নবিত্ত। তখন আর 2টা ক্লাস, আগেকার 3টা ক্লাস ছিল, তারপর 6টা হলো, আবার 20 বছরের মতো 6টা আছে। আগামী 21 থেকে 2টা সেকশনে আসে যাবে, উপরতলা, নিচতলা, মধ্যে কেউ থাকবে না। সেই হিসাবে আমি প্রাসঙ্গিক আবার বলতে চাই যে ইলেকট্রিসিটি প্রাইভেটাইজেশন হলে কেমন করে কি কি ক্ষতি হবে। আমি আগেই বলেছি, ইলেকট্রিসিটি মাদার অফ দ্য ইন্ডাস্ট্রি। ইলেকট্রিসিটি ছাড়া কোন ধরনের প্রোডাকশন আজকালকে আমার আজকে 72-73 বছর বয়স চলছে। এসিবি, আসাম স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, আজকালকে নামান্তরিত হয়েছে ত্রিপাক্ষিক চুক্তির আধারে 2004 যে পিডিসি, এইচজিসিএল, এবিজিসিএল। কিন্তু এসিবির এখনো মেইন এসিবির চেয়ারম্যান যিনি, উনি এসিবির চেয়ারম্যান। তো এসিবির 73 বছর চলছে, 72 বছর অলরেডি কমপ্লিটেড। এই 72টা বছর আপনি আমি আসামের জনসাধারণের রক্ত, গাম সবকিছু দিয়ে গড়া এই এসিবি কে আজকে আপনার হাতে তুলে দেবেন। মানুষ আপনি আদানির মালিক, আম্বানির মালিক, টাটার মালিক, আপনার হাতে এই জনসাধারণ কেমন করে তুলে দেবেন? জনসাধারণের মানসিকতা কি মানবে? আমি তো মনে করি কখনো এই আসামের যে 72 বছরের যে খুন পসিনা যাকে বলে দিয়ে গড়া একটা এসিবি, একটা সংস্থাকে কোন একজন বুদ্ধিজীবী বা যে বুঝেছে যে জিনিসটা কখনো তুলে দিতে চাইবে না। আমরা সেই হিসাবে আমি বলছি বারবার যে আমরা যেটা বুঝেছি, বুঝতে পারছি, সেই জিনিসটা যদি পাবলিককে বুঝিয়ে আপনার মাধ্যমে যদি বুঝিয়ানো হয়, তাহলে ভাববেন যে আমাদের রক্তে মাংসের গোড়া এসিবি কে কেন আদানি আম্বানি উপভোগ করবে। ধন্যবাদ আপনাকে। অনেক সময় আজ এই আমাদের বিদ্যুৎ বিভাগ নিয়ে আলোচনা করলাম। সত্যি দেখতে পাচ্ছি আমরা আমাদের বিদ্যুৎ বিভাগ বিভিন্ন কর্মকর্তা আমাদের সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে আলোচনা করে বোঝা গেল যে যদি সরকার বিদ্যুৎ বিভাগকে প্রাইভেটাইজেশন করে তাহলে আমাদের সাধারণ মানুষের অনেক ক্ষতি হবে। ধন্যবাদ আপনাদেরকে আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা বরাক টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।